হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি আপনাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট টপিক ইউপিসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনের একটি আর্টিকেলকে ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। তো এই ভিডিও ডিসকাশনের আগে তোমাদেরকে জানাতে চাই, রাইস আইসের তরফ থেকে এভরিডে বেসিসে তোমরা যে নিউজ আর্টিকেলগুলো পাচ্ছ সেগুলো বোথ ল্যাঙ্গুয়েজেসে অ্যাভেলেবেল, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। বেঙ্গলিতে সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইসে ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশ অর বেঙ্গলিতে তোমরা ডাউনলোড করে অতি অবশ্যই পড়ে নেবে। এমনকি আজকে ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ক্লিক করে তোমাদের ভাষাতে আর্টিকেলটি পড়ে আমাদের জানাবে। চলো শুরু করা যাক আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। আর্টিকেলটি হচ্ছে ইট ইজ অ্যাবাউট বুলডোজার জাস্টিস ওয়েন দ্য স্টেট বাইপাসেস দ্য ল। এটা একটি নতুনত্ব আর্টিকেল হচ্ছে জিএস পেপার 2 গভর্নেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই আর্টিকেলটা তোমরা এসেতেও ইউজ করতে পারো, এমনকি এথিক্সের জন্য কেস স্টাডিতেও তোমরা ব্যবহার করতে পারো। আর এই আর্টিকেলে আমরা একটা প্রবাবল কোয়েশ্চেন্স রেখেছি, যে কোয়েশ্চেন্সটা আমরা এক্সপেক্ট করছি ইউপিএসসি 2026 মেন্সে এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, কেন কি এটা নতুন টপিক অলরেডি। এই ধরনের টপিকস থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন্স ল্যান্ড অ্যাকুইজিশন থেকে এরকম কোয়েশ্চেন্স এসেছে। বাট বুলডোজার জাস্টিস যেহেতু টার্মসটা নতুন, আমরা আর অনেকবার রিপিটেশন হয়েছে আমাদের দ্য হিন্দু নিউজ পেপার এডিটোরিয়াল সেকশনে, তো আমরা এক্সপেক্ট করছি ইউপিএসসি নতুনত্ব থেকে কোন এবছরে কোয়েশ্চেন যদি রাখে তো এইরকম ধরনের প্রবাবল কোয়েশ্চেন্স আমরা সেটা দিয়ে রেখেছি অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে। তোমরা অতি অবশ্যই সেটা আমাদেরকে লিখে জানাবে। চলো শুরু করা যাক আজকের আর্টিকেল ইলাবোরেট ডিসকাশন। আর তার সাথে জানিয়ে দিই, একটা 2014-এর মেন্সের কোয়েশ্চেন হচ্ছে দ্য রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2030 has come into effect from 1st January 2014. What are the key issues which would get addressed with the act in place? What implications would it have on industrialization and agriculture in India? এটা কিন্তু 12.5 মার্কসের। আর এই টপিকটা কিন্তু ইকোনমি সেকশনে আমরা দেখতে পেয়েছিলাম জিএস পেপার 3-তে। 2014-এর কোয়েশ্চেন হচ্ছে 20, আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 250 ওয়ার্ডসে এই কোয়েশ্চেন্সটা তোমাদেরকে লিখতে হবে। চলো দেখে নিই একটা প্রবাবল কোয়েশ্চেন যেটা আমরা দিয়েছি। জুডিশিয়াল ডিলেস আর অফেন সাইটেড অ্যাজ আ জাস্টিফিকেশন ফর ইনস্ট্যান্ট জাস্টিস। Evaluate whether bulldozer justice can be seen as a consequence of systemic weakness in India's judicial system. 15 মার্কসের 250 ওয়ার্ডসে তোমাদেরকে এই কোয়েশ্চেনটা লিখে জানাবে। আমরা যদি দেখি প্রেক্ষাপটে, রিসেন্টলি কিন্তু দেখতে পাচ্ছি একটা পাবলিক গ্লোরিফিকেশন হচ্ছে বুলডোজার জাস্টিসের। আর সেটা কিন্তু একটা সিম্বলিক জেস্চার হিসাবে রিফ্লেক্ট হচ্ছে, সাচ অ্যাজ ফর এক্সাম্পল রিসেন্টলি আমরা দেখছি একটা চিলড্রেন গিফটিং টয় বুলডোজার্স টু পলিটিক্যাল লিডার্স। আর সেটা কিন্তু ইন্ডিকেট করছে এক মানে সাডেন নর্মালাইজেশন অফ এক্সট্রাজুডিশিয়াল পানিশমেন্টকে, যেখানে ডেমোলিশন অফ প্রপার্টি সেলিব্রেটেড অ্যাজ আ ডিসিসিভ গভর্নেন্স রাদার দ্যান কোয়েশ্চেনিং দ্য কনস্টিটিউশনাল ভায়োলেশনকে। আমরা এবার দেখব হোয়াট ইজ বুলডোজার জাস্টিস। আন্ডারস্ট্যান্ডিং দ্য বুলডোজার জাস্টিস, ডেফিনেশন আর নেচার অফ বুলডোজার জাস্টিস কি বলছে। বুলডোজার জাস্টিস হচ্ছে একটা এক্সট্রা জুডিশিয়াল ডেমোলিশন অফ প্রপার্টি, যেটা কিন্তু সেই প্রপার্টিটা বিলঙ্গিং টু ইন্ডিভিজুয়ালস অ্যাকিউজড অফ ক্রাইম। আর সেটাকে অফেন ক্যারিড আউট কে করছে না, বাই দ্য স্টেট অথরিটিস উইদাউট কমপ্লিটিং দ্য লিগাল প্রসিডিওর্স। এটা কিন্তু বাইপাস করছে এস্টাবলিশ সিকোয়েন্স অফ কোর প্রিন্সিপালস অফ দ্য ক্রিমিনাল জাস্টিস, লাইক অ্যালিগেশনের পরে আসা উচিত ইনভেস্টিগেশন, তারপরে আসা উচিত অ্যাডজুডিকেশন অ্যান্ড তার লাস্টে আসা উচিত পানিশমেন্ট। এই পুরো প্র্যাকটিসটা কিন্তু ভায়োলেট হচ্ছে। আর এই প্র্যাকটিসটা কিন্তু কনভার্ট করছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনকে ইন্টু পিউনিটিভ স্পেকটাকেলে, যেখানে ডিস্ট্রাকশন একটা সাবস্টিটিউট হিসাবে দাঁড়াচ্ছে ফর লিগাল অ্যাকাউন্টেবিলিটি। এরপরে দেখব এই আমাদের বুলডোজার জাস্টিসের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইভলিউশনটা কি। আমরা যদি দেখি বুলডোজার ইউজটা কিন্তু একটা কোর্সিভ স্টেট টুল হিসাবে দেখছি, কিন্তু সেটা কোনো নতুনত্ব নয়। তার শুরুয়াতটা যদি আমরা দেখি, ইমার্জেন্সি পিরিয়ড 1975-1977-এ আমরা দেখতে পেয়েছি, যেখানে ডেমোলিশন হয়েছিল তুর্কমান গেট, যেটা লেটার ক্রিটিসাইজ হয়েছিল একটা স্টেট এক্সেস হিসাবে। কিন্তু এখন, যদিও আর্লিয়ার ক্রিটিসিজম থাকা সত্ত্বেও, এখন সেই ট্রেন্ডটা কিন্তু একটা সেলিব্রেটেড করা হচ্ছে পলিটিক্যালি অ্যান্ড সোশ্যালি হিসাবে দেখছি আমরা কি না, স্ট্রং গভর্নেন্স অ্যান্ড জিরো টলারেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি।
আর এই শিফট ফ্রম কন্ডেমশন টু এন্ডোর্সমেন্ট এটাই কিন্তু একটা ডেঞ্জারাস নর্মালাইজেশনকে বোঝাচ্ছে অফ এক্সিকিউটিভ ওভাররিচ। এরপরে আমরা দেখব যে কন্টেম্পোরারি ড্রাইভার্স বা যে কোন ফ্যাক্টরসগুলো এই বুলডোজার জাস্টিস প্র্যাকটিসের পেছনে আছে। ফার্স্টেই আমরা দেখব ইন্ডিয়ার জাস্টিস সিস্টেম কিন্তু বার্ডেন্ড হয়ে আছে ব্যাকলগে অফ ওভার 5.5 crore কেসেস অ্যাক্রস অল কোর্টস, যেখানে অনারেবল সুপ্রিম কোর্টে অ্যালোন আছে ওভার 90,000 পেন্ডিং কেসেস। সেটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে একটা এনর্মাস পারসেপশন অফ ডিলে ক্রিয়েট হচ্ছে। সেকেন্ড আমরা দেখব 1987 ল কমিশন কিন্তু বলেছিল 50 জাজেস পার মিলিয়ন, আর এখন আমরা দেখছি ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ যেটা বলছে 15টা জাজেস পার মিলিয়ন পিপল। আর সেটা কিন্তু সত্যি করে অনেক সংখ্যালঘু, আর সেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সিস্টেমিক ডিলেজ আর স্ট্রাকচারাল নট ইনসিডেন্টাল। এরপরে দেখব 25টা স্টেটের মধ্যে 22টা স্টেটে আমরা দেখতে পাচ্ছি কেসেস কিন্তু পেন্ডিং হয়ে আছে ফর ওভার 3 ইয়ার্স সাবঅর্ডিনেট কোর্টসে, আর যেটা কিন্তু কনস্টিটিউট করছে 25% অফ অল পেন্ডিং কেসেস। সিমিলারলি আমরা যদি দেখি অ্যাক্রস 25 হাই কোর্টসে, সেখানেও কিন্তু কেসেস পেন্ডিং হয়ে আছে ফর ওভার 5 ইয়ার্স। সেটা কিন্তু অ্যাকাউন্ট করছে ফর 51% অফ টোটাল পেন্ডেন্সি। আর এরা র্যাপিড সার্ভিস ডেলিভারি এক্সপেকটেশন যেখানে আছে, সেখানে গভর্নেন্স কিন্তু প্রেশারাইজড হচ্ছে, আর মানে হাই প্রেশার তারা ফেস করছে ফর কুইক আউটকামসের জন্য। আর সেটাই কিন্তু একটা শর্টকাটের রাস্তা তৈরি করছে ওভার দ্য ডিউ প্রসেস। এরপরে আমাদের দেখতে হবে যে অনারেবল সুপ্রিম কোর্টের রেসপন্সটা কি। ডিক্লিয়ারিং পিউনিটিভ ডেমোলিশনস আনকনস্টিটিউশনাল, সেই জিনিসগুলো আমরা দেখে দিই কিভাবে সুপ্রিম কোর্ট এই জিনিসগুলোকে রেসপন্ড করেছে। ফার্স্টে যদি দেখি ল্যান্ডমার্ক ইন্টারভেনশন হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্টের নভেম্বর 2024-এ, যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছিল তার এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্স আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশনে, যেটা ইস্যু করেছিল প্যান ইন্ডিয়া গাইডলাইন ডিক্লেয়ারিং পিউনিটিভ ডেমোলিশনসকে আনকনস্টিটিউশনাল ঘোষিত করেছিল। আর কি কি রুলসগুলো ছিল, ফার্স্টেই দেখব ম্যান্ডেটরি প্রায়ার নোটিস। অথরিটিসকে দরকার একটা 15 দিনের অ্যাটলিস্ট রিটেন নোটিস দেওয়া to the property owner via registered post before any demolition action is initiated। তার ফলে একটা তাদেরকে টাইম দেওয়া যাবে টু রেসপন্ড। সেকেন্ড কি দেখছি, রাইট টু বি হার্ড। অ্যাফেক্টেড পার্টিকে তাদের অধিকার থাকবে পার্সোনাল হিয়ারিংয়ে, যাতে কিনা তারা ডেমোলিশন অর্ডারকে কন্টেস্ট করতে পারবে। আর অ্যাট দ্য সেম টাইম এই অথরিটি কিন্তু ইস্যু করবে একটা রিটেন অর্ডার, যেখানে এক্সপ্লেনেশন থাকবে যে ওয়াই ডেমোলিশন ইজ দ্য অনলি ভায়াবল অপশন। থার্ড আমরা দেখব অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ভিডিও রেকর্ডিং। প্রত্যেকটা ডেমোলিশন প্রসিডিং মাস্ট বি রেকর্ডেড অন ভিডিও, যাতে কিনা এনশিওর করবে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রিভেন্ট করবে অ্যাবিউজ অফ পাওয়ার। এরপরে দেখব 4 নম্বরে পার্সোনাল লায়াবিলিটি অফ অফিসিয়ালস। এটা কি বলছে, প্রত্যেকটা পাবলিক অফিসিয়াল বা যে কোনো পাবলিক অফিসিয়াল যারা ভায়োলেট করছে এসব গাইডলাইনগুলো, তারা কিন্তু কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিংসকে যারা কিন্তু ফেস করবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু পার্সোনালি লায়েবল হবে টু পে ফর দ্য রেস্টিটিউশন অফ দ্য ডিস্ট্রয়েড প্রপার্টি ফ্রম দেয়ার ওন পকেটস অর ফ্রম দেয়ার ওন স্যালারি। কিন্তু একটা এক্সেপশন আমরা দেখতে পাচ্ছি 5th নাম্বারে, সেটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করেছিল যে এই ডাইরেকশনগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে না আনঅথরাইজ স্ট্রাকচারের ক্ষেত্রে, যেগুলো পাবলিক প্লেসেসে কনস্ট্রাক্টেড আছে, ফর এক্সাম্পল রোডস, ফুটপাথ, রেলওয়ে লাইন্স বা রিভার ব্যাঙ্ক, বা টু দ্য কেসেস যেখানে ডেমোলিশন একদম ডিরেক্টলি অর্ডার্ড বাই দ্য কোর্ট অফ ল। এতক্ষণে আমরা সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশনস গুলো দেখলাম। এরপরে আমরা দেখব জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট, যেটা রিইনফোর্স করছে ডিউ প্রসেসকে অ্যান্ড প্রপার্টি রাইটসকে অ্যাট দ্য সেম টাইম। ফার্স্টে দেখব মেনেকা গান্ধী কেস 1978, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু এক্সপ্যান্ড করে প্রসিডিওর এস্টাবলিশ বাই দ্য ল মিনিংটাকে, সেখানে কিন্তু ইনক্লুড করে ইট শ্যাল বি জাস্ট ফেয়ার অ্যান্ড রিজনেবল। আর তার মাধ্যমে ডিউ প্রসেস অফ লকে নিয়ে আসে আমাদের ভারতের জুরিসপ্রুডেন্সে। এটা কিন্তু ডিরেক্টলি কিন্তু কন্ট্রাডিক্টও করছে আরবিট্রারি ডেমোলিশনস বেসড অন জাস্ট মিয়ার সাসপেশন। এরপরে কেসটা দেখব অলকা তেলিস কেস, যেটা 1985-এ, যেখানে অনারেবল কোর্ট আফেল করেছে আর্টিকেল 21-এ। আর সেখানে কিন্তু বলছে রাইট টু লাইফের, যেটা কিন্তু কমপ্লিটলি এনকম্পাস করছে রাইট টু লাইভলিহুড অ্যান্ড শেল্টার। তার মানে হচ্ছে ডেমোলিশিং হোমস উইদাউট ডিউ প্রসেস কমপ্লিটলি ডাইরেক্ট ভায়োলেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট টু লাইফ।
এর পরেরটা আমরা দেখব কেটি প্লান্টেশন প্রাইভেট লিমিটেড কেস 2011। এখানে কি বলছে? এখানে অনারেবল কোর্ট বলছে যে কোনো বি লেজিসলেশন ডিপ্রাইভিং করছে আ পার্সন অফ প্রপার্টি আন্ডার আর্টিকেল 300A, সেটা কিন্তু জাস্ট ফেয়ার হবে, জাস্ট হবে অ্যান্ড রিজনেবল হবে। আর তার জন্য এই জিনিসটার মাধ্যমে কিন্তু নিড ফর প্রসিডিউরাল সেফগার্ডসকে রিইনফোর্স করছে বিফোর দ্য প্রপার্টি ডিস্ট্রাকশন। এতক্ষণ ধরে আমরা জানলাম সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন, প্লাস আন্ডারস্ট্যান্ড করলাম আমরা বুলডোজার জাস্টিস। তার সাথে সাথে আমরা দেখলাম জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট, যেটা রিইনফোর্স করেছে ডিউ প্রসেস অ্যান্ড প্রপার্টি রাইটসকে। এরপরে আমরা দেখব কি কনসার্নস বা ইস্যুস বা চ্যালেঞ্জেসগুলো, যে কেন বুলডোজার জাস্টিস আন্ডারমাইন করছে রুল অফ লকে। ফার্স্টেই দেখে নেব ভায়োলেশন অফ দ্য রুল অফ ল অ্যান্ড ডিউ প্রসেস। সেটা কি বলছে? বুলডোজার জাস্টিস কিন্তু ফান্ডামেন্টালি আন্ডারমাইন করছে কনস্টিটিউশনাল সিকোয়েন্স অফ ল এনফোর্সমেন্ট বাই ডাইরেক্টলি জাম্পিং ফ্রম অ্যালিগেশন টু দ্য পানিশমেন্ট। তার মাঝের যে প্রসেসটা থাকছে ইনভেস্টিগেশন বা অ্যাডজুডিকেশন কমপ্লিটলি মিসড আউট। সেক্ষেত্রে যদি দেখি স্টেট কিন্তু কমপ্লিটলি একটা ইনভেস্টিগেটরও দাঁড়াচ্ছে, প্লাস জাজও হয়ে যাচ্ছে, প্লাস যখন প্রয়োজন হচ্ছে এক্সিকিউশনারও হয়ে যাচ্ছে। আর এই জিনিসটার মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি ডিসলিউশন অফ পাওয়ার, আর এটা কিন্তু ভায়োলেট করছে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারকে, যেটা কিন্তু বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বোঝাচ্ছে। আর যেখানে এক্সিকিউটিভরা তার মাধ্যমে কমপ্লিটলি তারা কিন্তু অ্যাজিউম করতে পারে না প্রত্যেকের ফাংশনসকে বা ফাংশনস অফ দ্য জুডিশিয়ারি। এরপরে দেখব এই প্র্যাকটিসটা কিন্তু অ্যামাউন্ট টু কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, যেটা হচ্ছে লফুল মিউনিসিপাল অথরিটি ইউজ করছে নিজেকে ফর অ্যান ইম্পারমিসিবল বা পলিটিক্যালি মোটিভেটেড অবজেক্টিভকে পারসিউ করার জন্যে। এরপরে দেখব ডেমোলিশনস কিন্তু ক্যারিড আউট ইমিডিয়েটলি আফটার অ্যান অ্যাফেক্টেড বা অ্যালিজেড অফেন্সে পরেই, অফেন বিফোর দ্য ইনভেস্টিগেশনস আর ইভেন কমপ্লিটেড। আর তার জন্য যে লাইন বিটুইন দ্য পানিশমেন্ট অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল স্টেট অ্যাকশন আছে সেটা কিন্তু ব্লার্ড হয়ে যাচ্ছে। আর তার ফলে এটা কিন্তু যে স্পেকটাকেলটা কিন্তু সাবস্টিটিউট করছে ফর প্রসিডিওর থাকার যেটা উচিত ডিউ প্রসেস অফ লটা, সেই জিনিসটাকে সাবস্টিটিউট করছে একটা স্পেকটাকেলের মাধ্যমে। এরপরে দেখব ইনফ্রিঞ্জমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য কনস্টিটিউশন। কোন কোন ফান্ডামেন্টাল রাইটস গুলো ইনফ্রিঞ্জ হচ্ছে? ফার্স্টে আমরা দেখি আর্টিকেল 21 এর আন্ডারে রাইট টু শেল্টার। সেটা কি বলছে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কিন্তু ইনক্লুড করছে রাইট টু ডিগনিফাইড শেল্টার, যেটা কিন্তু সাডেন পিউনিটিভ এভিকশনসে এটা কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিচ্ছে একটা ফ্যামিলি সোশিও ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড তাদের লাইভলিহুডকে। আর সেটা কিন্তু ভায়োলেট করছে বেসিক কনস্টিটিউশনাল গ্যারেন্টিকে। তারপরে দেখব রাইট টু প্রপার্টি। সেটা কি বলছে? আর্টিকেল 300 সেটা বলছে যে কনস্টিটিউশন কিন্তু ম্যান্ডেট করে কোনো পার্সন তথাকথিতভাবে ডিপ্রাইভ না হবে তাদের প্রপার্টি থেকে এক্সেপ্ট বাই দ্য অথরিটি অফ ল। আর সেটা কিন্তু বোঝাচ্ছে যে একটা ফেয়ার প্রসিডিওর বিফোর এনি স্টেট সিজার ইজ ম্যান্ডেটরি বা ডিস্ট্রাকশন অফ প্রপার্টি ইজ ম্যান্ডেটরি। এরপরে আছে রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14। সেটা কি বলছে? কোনো অথরিটি বা সিলেক্টিভলি তারা যখন রেজ করছে দ্য প্রপার্টিজ অফ দ্য স্পেসিফিক কমিউনিটিস বা পলিটিক্যাল ডিসেন্টার যখন ইগনোর করছে সিমিলার ভায়োলেশনস বাই আদার্স নিয়ার বাই, এটা কিন্তু একটা গ্রস ভায়োলেশন তৈরি হচ্ছে অফ দ্য রাইট টু ইকুয়াল প্রোটেকশন আন্ডার দ্য ল। এরপরে দেখবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রিজাম্পশন অফ ইনোসেন্স। কি বলছে? আমরা তো জানি এভরি অ্যাকিউজ পার্সন ইজ প্রিজিউম ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। কিন্তু পিউনিটিভ ডেমোলিশন কি করছে? বিফোর আর ট্রায়াল আগেই এফেক্টিভলি ডিক্লেয়ার করে দিচ্ছে অ্যাকিউজকে গিলটি উইদাউট আ কোর্ট ভার্ডিক্ট। আর তার সেটা কিন্তু কমপ্লিটলি ভায়োলেট করছে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের। এর পরেরটা দেখব দ্য প্রবলেম অফ কালেকটিভ পানিশমেন্ট। কি বলছে? ডেমোলিশিং শেয়ার্ড হোমস, সেটা কিন্তু পানিশ করছে ইনোসেন্ট ফ্যামিলি মেম্বার্স, যার মধ্যে থাকছে চিলড্রেন, এল্ডারলি, নন ইনভলভ রিলেটিভস। আর তথাকথিত ক্রাইমের জন্য যেটা শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল করেছে, আর তার জন্য এটা কিন্তু ভায়োলেট হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটি। সেটা কিন্তু একটা মূল কেন্দ্রিক বলতে পারো আমাদের ইন্ডিয়ান ক্রিমিনাল লয়ের। এর সাথে সাথে আমরা দেখব কালেকটিভ যে পানিশমেন্টটা আমাদের ইন্ডিয়ান লতে কিন্তু ভীষণ মাত্রাতেই একটা অ্যালিয়েন হিসাবে দেখা যায়। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ভায়োলেটও করছে জেনিভা কনভেনশন 1949-এ,
আর এটা কিন্তু বলছে, যেটা জেনিভা কনভেনশন বলছে কি না, এক্সপ্লিসিটলি সে প্রহিবিট করছে কালেকটিভ পানিশমেন্টকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এটা কিন্তু অ্যাফার্ম করছে যে নো ওয়ান শ্যাল বি আরবিট্রারিলি ডিপ্রাইভড অফ প্রপার্টি। এর পরের পয়েন্টটা দেখবো, দ্য স্টেটস ওন কমপ্লিসিটি, আ কোয়েশ্চেন দ্যাট ক্যানট বি ইগনোরড। কি বলছে, যদি ডেমোলিশনকে আমরা জাস্টিফাই করছি অন দ্য গ্রাউন্ড অফ আনঅথরাইজ কনস্ট্রাকশন, তাহলে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন তো অ্যারাইজ হচ্ছে। সে কোয়েশ্চেনটা কি, যে কেন গভর্নমেন্ট ফার্স্ট প্লেসে সেই স্ট্রাকচারকে বিল্ড করতে সাহায্য করলো। আর এটা কিন্তু রিফ্লেক্ট করছে সিস্টেমিক মিউনিসিপাল করাপশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরকে। এর পরের পয়েন্টটা আমরা দেখে নিই, ৫ নম্বর, লং টার্ম ইরোশন অফ ইনস্টিটিউশনাল ট্রাস্ট অ্যান্ড ডেমোক্রেটিক নর্মস। সেটা কি বলছে, যে এই যে একটা ইমেজ যে আমরা দেখতে পাচ্ছি, সুইফট ডিস্ট্রাকশন যেটা তৈরি করছে একটা ইমপ্রেশন অফ ডিসিসিভ লিডারশিপ, আর সেটা কিন্তু নর্মালাইজ করছে এই আইডিয়াটা দ্যাট এক্সিকিউটিভ অথরিটি ক্যান ওভাররাইড লিগাল সেফগার্ডস, যেটা কিন্তু সত্যিকারে অন্যায়। whenever public anger demand immediate retribution। এরপরে আসবে ওভার টাইম, আর এটাই কিন্তু একটা চ্যালেঞ্জ করছে ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটিকে, আর তার সাথে সাথে সিটিজেন ট্রাস্টটাও ইরোড হচ্ছে, যেখানে লফুল প্রসেসের ওপর থেকে। আর সেখানে কিন্তু মানুষরা, জনতারা অ্যাকসেপ্ট করতে লেগেছে দ্য ল ইজ সিলেক্টিভলি অ্যাপ্লাইড বেসড অন পলিটিক্যাল পাওয়ার রাদার দ্যান ইম্পার্শিয়াল প্রসিডিওর। আর তার ফলে কি হচ্ছে, স্টেট, রাজ্য আমাদের কিন্তু একটা ভিজিলেন্ট গ্রুপের সমান হয়ে দাঁড়াচ্ছে। সে কিন্তু ইনস্ট্যান্ট পানিশমেন্ট দিয়ে দিচ্ছে আউটসাইড দ্য ল, আর সেটা কিন্তু ফান্ডামেন্টালি আন্ডারমাইন করছে কনস্টিটিউশনাল কম্প্যাক্টকে বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সিটিজেন। এই চ্যালেঞ্জেসগুলোকে তো ওভারকাম আমাদেরকে তো করতে হবেই। তার ওয়ে ফরওয়ার্ডটা দেখে নিই, স্ট্রেংথেনিং দ্য রুল অফ ল ইনস্টিড অফ বাইপাসিং ইট। সেটা কি বলছে, ফার্স্টেই দেখবো ইমিডিয়েট জুডিশিয়াল অ্যান্ড লেজিসলেটিভ সেফগার্ড। সেখানে দেখছি হাইকোর্ট আর ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিকে প্রোঅ্যাক্টিভলি এক্সারসাইজ করা উচিত সুও মোটো রিট জুরিসডিকশন। তার ফলে তারা কিন্তু ইস্যু করতে পারবে প্রিএমটিভ স্টেজ, যখনই এইসব প্যাটার্নসগুলো আমরা দেখতে পাবো ডেমুলেশনের ইমার্জ হবে ফলোইং দ্য কমিউনাল ক্লাসেস বা পলিটিক্যাল প্রোটেস্ট। সেকেন্ড দেখবো কি, স্টেট লেজিসলেচারে উচিত অ্যামেন্ড করা মিউনিসিপাল লকে, তার মাধ্যমে এক্সপ্লিসিটলি তারা যেন কোডিফাই করে প্রপোর্শনালিটি ডক্ট্রিনকে। ফলে কি হবে, ডেমোলেশনকে লিগালি পারমিশন দেবে, নট অনলি অ্যাজ আ অ্যাবসোলুট লাস্ট রিসোর্ট হিসাবে, যখন তাদের স্ট্রাকচারটা একটা ইমিডিয়েট পাবলিক হ্যাজার্ড হিসাবে দেখা যাচ্ছে। এটা তখনই অ্যাবসোলুট লাস্ট রিসোর্ট হিসাবে ইউজ করতে পারবে, তার আগে কিন্তু না। আর এটা কিন্তু রেগুলারাইজড করা যাবে না থ্রু আদার মিনস। এরপরে দেখবো রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951কেও অ্যামেন্ড করা উচিত, আর অ্যামেন্ড করে ক্লাসিফাই করা উচিত যে পাবলিক এন্ডোর্সমেন্ট বা অর্ডারিং অফ এক্সট্রা জুডিশিয়াল ডেমোলিশনস বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, সেটা কিন্তু একটা করাপ্ট ইলেকট্রাল প্র্যাকটিস হচ্ছে। আর এটা কিন্তু তার ফলে যখন এই জিনিসটা অ্যামেন্ড হয়ে আসবে, তার জন্য একটা ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটিও তৈরি হবে ফর পলিটিক্যাল মিসইউজের। এরপরে দেখব স্ট্রাকচারাল ইনস্টিটিউশনাল রিফর্ম। সেটা কি বলছে, না আমরা যদি দেখি ল কমিশন 1987-এ, যার তার রেকমেন্ডেশন ছিল 50 জাজেস পার মিলিয়ন, সেটাকে নিয়ে আসা উচিত বাই ফিলিং ওভার 6000 জুডিশিয়াল ভ্যাকেন্সিজ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোর্ট ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করা উচিত, অ্যান্ড অ্যালোকেট করা উচিত হাই বাজেটারি রিসোর্সেস টু দ্য জুডিশিয়ারি। এরপরে আসবে কেসেস ইনভলভিং হিনিয়াস ক্রাইমস, যেগুলো সেগুলো কিন্তু ম্যান্ডেটরিলি অ্যাসাইন করা উচিত ফার্স্ট কোর্টকে, আর তাদের থাকা উচিত ফ্রিকুয়েন্ট হিয়ারিংস অ্যান্ড ফিক্সড ডিসপোজাল টাইমলাইন্সও তাদের দেওয়া উচিত, যাতে কিনা ডিমান্ড ফর কুইক জাস্টিস কিন্তু মেড হবে থ্রু ইনস্টিটিউশনাল স্পিড রাদার দ্যান এক্সট্রা জুডিশিয়াল বা শর্টকাটসের মাধ্যমে, এই যে বুলডোজার প্র্যাকটিস যেটাকে আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট মিউনিসিপাল প্রপার্টি ট্রিব্যুনালসও এস্টাবলিশ করা উচিত। তার ফলে হবে প্রত্যেকটা ফাইনাল ডেমোলিশন অর্ডার্সরা ভিটেড বাই দ্য কোয়াসি জুডিশিয়াল বডিজ বিফোর এক্সিকিউশনস, আর তার জন্য লোকাল সিভিক বডিজের উপর যে অ্যাবসোলুট বা আনচেক অ্যাডজুডিকেটরি পাওয়ার আমরা দেখতে পাচ্ছিলাম এতদিন ধরে, সেটা কিন্তু স্ট্রিপড আপ হয়ে যাবে। এরপরে দেখব আমরা অ্যাডপ্টিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস।
এটা কি বলছে? আমাদের ভারতকে উচিত স্ট্যাটুটরি অ্যাডপ্ট করে নেওয়া ইউনাইটেড নেশনস বেসিক প্রিন্সিপলস অ্যান্ড গাইডলাইনস অন দ্য ডেভেলপমেন্ট বেসড এভিকশনস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট 2007, আর তাতে স্ট্রিক্টলি প্রহিবিট করবে ফোর্সড এভিকশন, আর সেটাকে একটা পিউনিটিভ মেজার হিসাবে দেখা হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ম্যান্ডেট করবে কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশন বিফোর এনি স্টেট লেড ডেমলিশন। এর পরেরটা কি বলছে? স্ট্রেনথেন হবে ইনভেস্টিগেটিভ অ্যান্ড প্রসিকিউটোরিয়াল ক্যাপাসিটি। কিভাবে না মডার্নাইজ করবে ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার, ইমপ্রুভ করবে পুলিশ টু পুলিশ পপুলেশন রেশিও, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনশিওর করবে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন। তার ফলে কি হবে? সিস্টেমিক ডিলেস তো রিডিউস হবেই, আর তার সাথে সাথে এই এক্সট্রা জুডিশিয়াল যে শর্টকাটস যেটা আমরা দেখছি বুলডোজার জাস্টিস, সেটা আর অ্যাট্রাকটিভ হবে না পাবলিকের জন্যে। এখানেই আর্টিকেলটি সমাপ্ত করবে একটা ছোট্ট উপসংহার ড্র করে। সেটা দেখে নি কি বলছে। যদিও আমরা দেখছি বুলডোজার জাস্টিস একটা ইমেজকে প্রজেক্ট করছে সুইফট অ্যান্ড ডিসিসিভ গভর্নেন্সে, এটা কিন্তু ফান্ডামেন্টালি আন্ডারমাইন করছে রুল অফ লকে, কনস্টিটিউশনাল অর্ডার অ্যান্ড ডিউ প্রসেসকে। আর তার জন্যে আমরা কিন্তু ভেরি ফাউন্ডেশন অফ আ ডেমোক্রেটিক স্টেট উইকেন্ড হয়ে যাচ্ছে। দেয়ারফোর ট্রু লেজিটিমেসি কিন্তু স্পিড অফ পানিশমেন্টের উপর নির্ভর করছে না, বাট কার উপর নির্ভর করছে? ফেয়ারনেস, লিগালিটি অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন। আর তার জন্যে এই ইনস্টিটিউটগুলোকে স্ট্রেংথেনিং করা উচিত রাদার দ্যান বাইপাসিং দেম। আর ফলে কি হবে? স্ট্রেংথেন করলে পারে আমরা জাস্টিস দেখতে পাবো, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড পাবলিক ট্রাস্ট আমরা এনশিওর করতে পারবো। এখানেই আর্টিকেলটি আজকে এখানে সমাপ্ত করছি। তোমরা অতি অবশ্যই আমরা যে প্রবাবল কোয়েশ্চেন্স এই আর্টিকেলের সাথে দিয়েছি, তোমরা এই আর্টিকেলটি পড়ার পরে অ্যাটেম্প্ট করে আমাদেরকে লিখে জানাবে। এরপরে ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস, তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেখানে প্রিলিম স্পেসিফিক আর্টিকেল তোমাদের সাথে ইলাবোরেটলি ডিসকাস করবে উইথ PYQs অ্যান্ড প্রবাবল কোয়েশ্চেনের সাথে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে। অল দি বেস্ট, থ্যাংক ইউ।